অনেক কষ্টে দুই মেয়ের অন্ন সংস্থান করতেন তিনি। একদিন তিনি দুই মেয়ের জন্য মেলা থেকে দুটি সাধারণ সুতির লেহেঙ্গা কিনে আনলেন। বাবা, আপনি আমাদের জন্য এত সুন্দর উপহার এনেছেন, কিন্তু নিজের জন্য তো কিছুই আনলেন না। এটা কি এনেছো বাবা? এত সস্তা আর নিম্নমানের পোশাক? আমার বন্ধুরা সব দামি ব্র্যান্ডের জামা পরে, আর আমি এই সস্তা লেহেঙ্গা পরবো? মা কণিকা, অনেক পরিশ্রম করে এটা কিনেছি। আমরা তো এতটুকু যে পাচ্ছি, এর জন্য সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানানো উচিত যে আমরা দুবেলা খেতে পারছি। শুধু ওই পান্তা ভাত আর পদ্ম চাষ করেই জীবনটা কাটিয়ে দিলে। আমার বান্ধবীদের বাবাদের দেখো, কত ধনী, তোমার মতো অপদার্থ নয়। বাবার মনে কণিকার কথাগুলো তীরের মতো বিঁধল। এরপর থেকে তিনি চুপচাপ হয়ে গেলেন। বন্ধুরা, তোমরা যারা যারা গল্পটি দেখছো, তোমাদের নাম কমেন্টে লিখে জানাও। আমরা পরবর্তী গল্পে তোমাদের নাম ব্যবহার করব। হঠাৎ একদিন শ্যামলাল বাবুর বুকে তীব্র ব্যথা শুরু হলো। বন্দনা বাবার সেবা করছিল। কণিকা, আজ অন্তত বাইরে যাস না, দেখছিস তো বাবার শরীর খুব খারাপ। আমার বন্ধুদের সাথে পার্টি আছে, আমি এসবের জন্য সময় নষ্ট করতে পারবো না, তুই সামলা। কণিকা চলে গেল। কিছুক্ষণ পর বন্দনার কোলে শ্যামলাল বাবু শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। মরার আগে তিনি বন্দনাকে তার পদ্মক্ষেত আগলে রাখার কথা বলে গেলেন। খবর পেয়েও কণিকা পার্টি ছেড়ে এলো না, এমনকি বাবার শেষকৃত্যেও যোগ দিল না। বাবার মৃত্যুর কয়েকদিন পরেই কণিকা অর্ণব নামের এক ধনী ছেলেকে বিয়ে করে বাড়িতে এলো। অর্ণব জানতে পেরেছিল শ্যামলাল বাবুর জমির নিচে অনেক দামি খনিজ বা কলকারখানার সম্ভাবনা আছে। কণিকা, তোমার বাবার ওই পদ্মক্ষেতটা আমার চাই। ওখানে আমি ফ্যাক্টরি বানাবো। তুমি বন্দনার থেকে অর্ধেক জমি লিখে নাও। বন্দনা, তুই জমিটা আমাদের দিয়ে দে, বদলে তোকে আমি আমার ওই দামি বিয়ের লেহেঙ্গাটা দেব। তুই তো সস্তার পোশাক পরিস, এটা পরলে তোকে রানীর মতো লাগবে। তোর ওই দামি লেহেঙ্গা আমার চাই না। এই জমি আমার মা বাবার শেষ স্মৃতি, আমি 1 ইঞ্চি জমিও দেব না। কণিকা আর অর্ণব মিলে তখন পুলিশের কাছে বন্দনার নামে মিথ্যে মামলা করলো। বন্দনার যেন মাথায় আকাশ ভেঙে পড়ল। এদিকে বন্দনার হবু স্বামী আকাশ পুরো বিষয়টা যখন জানতে পারল, বন্দনাকে উৎসাহ দিল, সাহস দিল আর পাশে দাঁড়ালো। বিয়ের ঠিক আগের রাতে বন্দনার খুব চিন্তা হচ্ছিল। তার কাছে ভালো কোনো পোশাক ছিল না। ঘুমানোর সময় সে স্বপ্নে তার বাবাকে দেখল। মা বন্দনা, তুই ভেঙে পড়িস না। তোর সততার পুরস্কার হিসেবে আমি তোকে এই গোলাপি পদ্ম ফুলের জাদুকরি লেহেঙ্গা দিচ্ছি। এটা দিয়ে তুই যা চাইবি তাই পাবি। চোখ খুলতেই বন্দনা দেখল বিছানায় এক অপূর্ব সুন্দর গোলাপি লেহেঙ্গা রাখা, যা তাজা পদ্মফুল দিয়ে তৈরি। সে ওই লেহেঙ্গা পরে বিয়ে করলো। আকাশ ওই পোশাকের ছবি তুলে ইন্টারনেটে দিয়ে দিল। মুহূর্তেই তা ভাইরাল হয়ে গেল। বড় বড় ডিজাইনাররা বন্দনাকে ফোন করতে শুরু করলো ওই লেহেঙ্গার জন্য। বন্দনা বুঝতে পারল জাদুকরি লেহেঙ্গাটির শক্তি। সে ওই লেহেঙ্গা থেকে আরো অনেক সুন্দর পোশাক তৈরি করতে চাইল এবং খুব দ্রুত এক বড় ব্যবসায়ী হয়ে উঠল। সে দামি আইনজীবী নিয়োগ করে তার পৈতৃক জমির মামলাও জিতে নিল। দিদি, তুই অর্থের লোভে বাবাকে ভুলিয়েছিলি, জমি কেড়ে নিতে চেয়েছিলি, কিন্তু দেখ, বাবার দেওয়া আশীর্বাদই আজ আমাকে সফল করেছে। তুই তো আমাকে ঠকালি। বাবা তোকে দিয়ে গিয়েছিল, নাকি ওইটা অর্ধেক অর্ধেক আমাদের দুইজনেরই ছিল? আমার ওই জমি চাই চাই। ওই জমি নিয়ে আমি কি করতাম? আমি তো শুধু বাবার আশীর্বাদ নিজের কাছে রাখতে চেয়েছিলাম। এদিকে অর্ণবের আচরণও পাল্টে যেতে লাগলো। ও কণিকাকে বিয়ে করেছিল শুধুমাত্র ওই জমির জন্য, কিন্তু যখন দেখলো কণিকার চেয়ে বন্দনা অনেক বেশি সফল হয়ে গেছে, ও কণিকার সঙ্গে খারাপ আচরণ করতে শুরু করলো। কণিকা, আমার তোমার সঙ্গে থাকা সম্ভব নয়, তাই আমি তোমাকে ডিভোর্স দিতে চাই। তুমি তো তোমার বাবার ওই সম্পদটা আমাকে দিতেও পারলে না, আর এখন
তোমাকে আমি আমার কাছে রেখেই বা কি করব? বেরিয়ে যাও আমার বাড়ি থেকে, আমি তোমাকে ডিভোর্স দেব। এইসব তুমি কি বলছো? আমি তো তোমাকে বিয়ে করেছি, আর তোমাকে আমি কত ভালোবাসি। তোমার জন্য আমি আমার নিজের বোনের সঙ্গে দিন রাত লড়াই করেছি, ঝগড়া করেছি, কিন্তু কোনোভাবেই আমি আমার বাবার ওই জমিটা নিতে পারিনি। কেননা বাবা নিজে চেয়েছেন ওই জমির মালিক আমার বোন হোক। তুমি তো আমাকে ভালোবেসে বিয়ে করেছো, তাহলে জমির সঙ্গে আমাকে ডিভোর্স দেওয়ার কি সম্পর্ক? ভুল, আমি তোমাকে কোনো ভালোবেসে বিয়ে করিনি। তোমার বাবার ওই সম্পদটা আমার দরকার ছিল, ওখানে আমি অনেক বড় ফ্যাক্টরি করতে পারতাম। আর যেহেতু তুমি আমার কোনো কাজে আসলে না, তাই আমি তোমাকে ডিভোর্স দিচ্ছি, বেরিয়ে যাও। তারপর সেখান থেকে কণিকাকে ওর স্বামী অর্ণব ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল। এ আমি কি করেছি? নিজের বোনের সঙ্গে খারাপ আচরণ করেছি, নিজের বাবার সঙ্গে খারাপ আচরণ করেছি। বাবার মৃত্যুর দিনও পর্যন্ত আমি বাবার পাশে থাকিনি, আর আজকে তাই এসব কিছুর শাস্তি পাচ্ছি। কণিকা পথে পথে ঘুরতে থাকে। সে বন্দনার কাছে ফিরে যাবে সেই মুখও ছিল না। 3-4 দিন পার হয়ে যায়। কণিকা ক্ষুধায় কাতর হয়ে যায়। এদিকে রাস্তায় বসে পড়ে ভিক্ষা চাওয়ার জন্য। সেই পথ দিয়েই বন্দনা যাচ্ছিল তার স্বামীর সাথে। বন্দনা, ওটা তোমার বোন কণিকা না? ও রাস্তায় কি করছে? আরে তাই তো, ও তো আমার বোন কণিকা। দিদি, তুই এভাবে রাস্তায় কি করছিস? সবই সবই আমার খারাপ কাজের ফল। আমার স্বামী আমাকে ডিভোর্স দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। আমার যে আর যাওয়ার কোনো জায়গা নেই। এইসব তুই কি বলছিস দিদি? আমি থাকতে তোর যাওয়ার জায়গা থাকবে না কেন? ওই ছেলেটা খারাপ ছিল, আর তুই তো তোর ভুল বুঝতে পেরেছিস। চল আমার সঙ্গে বাড়িতে চল। আমার কাছে বাবার দেওয়া জাদুকরি লেহেঙ্গাটা এখনো আছে, তুই আমার সঙ্গে কাজ করবি। তারপর বন্দনা কণিকাকে ব্যবসা বুঝিয়ে দিল। সেই জাদুকরি পদ্মের লেহেঙ্গা দেখিয়ে আরো কিভাবে সুন্দর সুন্দর পোশাক তৈরি করা যায়, দুই বোন মিলে পরিকল্পনা করে তাদের ব্যবসাটা আরো বড় করে তুলল। আর তার কিছুদিন পর কণিকাকে একটা ভালো ছেলে দেখে বন্দনা বিয়ের ব্যবস্থা করলো। বন্দনা, আমি এখন বুঝতে পারছি বাবা কেন তোকে সবকিছুর দায়িত্ব দিয়েছিল। নয়তো এই সবকিছু তুই আগলে রাখতে পারতি, আমি তো পারতাম না। তাই বাবা তোর কাছেই সব দায়িত্ব দিয়েছিল। আমাকে ক্ষমা করে দে। আমি তো তোকে অনেক আগেই ক্ষমা করে দিয়েছি দিদি, তুই এভাবে আর বলিস না। এরপর ওরা দুই বোন সুখে শান্তিতে জীবন কাটাতে লাগলো। বন্ধুরা, গল্পটি ভালো লাগলে একটা লাইক করে দিও। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। বাই বাই। অনেকদিন আগের কথা। এক গ্রামে আলো, তার ছোট বোন ঝিলিক এবং মা সুরভি খুব হাসি খুশি জীবন কাটাতো। তাদের অভাব ছিল অনেক, তবুও তারা আনন্দে থাকত। একদিন সুরভি কাজে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন, আর তখন, আলো মা, আজ আমার ফিরতে দেরি হবে। শেঠানির বাড়িতে অনেক অতিথি আসবেন, তুই তোর বোনকে আর নিজেকে দেখে রাখিস। ঠিক আছে মা, তুমি নিশ্চিন্তে যাও, আমি ঝিলিকের খেয়াল রাখবো। ঝিলিক, মা এখনো ফিরলো না কেন? আলো প্রতিবেশীর বাড়িতে যায় এবং ফোন করে। মালকিনজি, রাত 10টা বেজে গেছে, আমার মা তো এখনো ফেরেননি। ও সুরভি, সে তো আধ ঘন্টা আগেই এখান থেকে চলে গেছে। আলো ফোন রেখে দেয়। সে আর ঝিলিক কাঁদতে থাকে। সারা রাত পার হয়ে যায়, কিন্তু ওদের মা আর ফিরে আসে না। কিন্তু পরের দিন সকালে আসে ওদের মায়ের লাশ। বাড়ি ফেরার সময় তার রোড অ্যাক্সিডেন্ট হয়, আর তিনি সেখানে মৃত্যুবরণ করেন। মায়ের মৃতদেহ দেখে দুই বোন পাগল প্রায় হয়ে যায়। দিদি, মা কিছু বলছে না কেন? মা কেন এমন চুপ করে শুয়ে আছে? মা, কথা বলো, কথা বলো মা। ঝিলিক, মা আর কোনোদিন কথা বলবেন না। তিনি আমাদের ছেড়ে চিরদিনের জন্য উপরে চলে গেছেন। কিছুদিন পর বাড়িওয়ালা অনেক রাগান্বিত হয়ে প্রবেশ করে। পুরো 2 মাসের ভাড়া জমা পড়েনি, আজ যদি টাকা না দিস
তাহলে ধাক্কা মেরে তোদের বাড়ি থেকে বের করে দেব। শেঠজি, আমাদের একটু সময় দিন, আমরা ছোটখাটো কাজ করে আপনার ভাড়া মিটিয়ে দেব। আমি এখানে কোনো সরাইখানা খুলিনি, তোদের দুজনকে আমি আর এখানে থাকতে দেব না। বেরিয়ে যা এখান থেকে। রামপাল তাদের ধাক্কা মেরে বের করে দেয়। এদিকে আলো ও ঝিলিক ক্ষুধার্ত অবস্থায় ঘুরে বেড়াচ্ছে। দিদি, খুব জোর খেতে পেয়েছে, আমাকে কিছু খেতে দে। আমি জানি বোন, কিন্তু আমি কি করব, আমার কাছে তো টাকাও নেই। তখনই ওদের কাছে একটা মহিলা আসে, যার নাম জম্মতি। কি হয়েছে বাচ্চারা, তোমরা কি হারিয়ে গেছো? তোমরা এভাবে কাঁদছো কেন? তোমরা কি অনাথ? হ্যাঁ আন্টি, আমরা অনাথ, আমাদের এই দুনিয়ায় কেউ নেই। ওহো, শুনে খুব খারাপ লাগলো। তোমরা আমার সাথে আমার বাড়িতে চলো, আমি তোমাদের খুব ভালো যত্ন নেব। দুই বোন জম্মতের সাথে বাড়ি যেতে রাজি হয়ে যায়। বন্ধুরা, তোমরা যারা যারা গল্পটি দেখছো তোমাদের নাম কমেন্টে লিখে জানাও, আমরা পরবর্তী গল্প তোমাদের নাম দিয়ে বানাবো। এদিকে জম্মতি তাদের বাড়িতে নিয়ে গিয়ে খাওয়ানোর পর তার আচরণ সম্পূর্ণ পাল্টে যায়। ওঠো এবার, অনেক হয়েছে খাতিরদারি, এবার বাড়ির পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শুরু করো। কিন্তু আন্টি, আপনি তো বলেছিলেন। ও, সেটা তো আমি এমনিই বলেছিলাম, এখানে তোদের এমনি এমনি বসিয়ে বসিয়ে খাওয়ানোর জন্য আনিনি। যদি থাকতে চাস তাহলে বাড়ির সব কাজ করতে হবে। জম্মতি ইচ্ছে হলে ঝিলিককে মারতে শুরু করে, আর এভাবে মারতে দেখে আলোর ভীষণ খারাপ লাগে। মেম সাহেব, মারবেন না আমার বোনকে, ও ছোট, ওকে এভাবে মারবেন না। কি ছোট? আমার সামনে মুখে মুখে তর্ক করে আর ছোট? আমি তো ওর জিভটাই কেটে ফেলবো। রাতে জম্মতি কালু নামের একটা লোকের সঙ্গে ফিস ফিস করে কথা বলতে থাকে, আর সেটা ঝিলিক আড়াল থেকে শুনে নেয়। আমি দুটো মাছকে জালে ফাঁসিয়েছি, এদের কিডনি বের করে আমরা লাখ লাখ টাকা কামাবো। আরে বাহ, তাহলে এদের কাজ দ্রুত শেষ করে ফেলা যাক। এটা শুনে ঝিলিক দ্রুত আলোর কাছে যায়। দিদি, এরা তো আমাদের মেরে ফেলার পরিকল্পনা করছে। কি? এসব কি বলছিস? এই মহিলা তো নির্দয়, আমাদের তাড়াতাড়ি নিজেদের প্রাণ বাঁচিয়ে এখান থেকে পালাতে হবে। চলো দিদি, নয়তো এরা আমাদের কিডনি বের করে নেবে, আমাদের মেরে ফেলবে। এখানে এক মুহূর্ত থাকা বিপদের চেয়ে কম নয়। তারা দুজন সন্তর্পণে দরজা খুলে পালিয়ে যায়। তারপর দুই বোন একে অপরকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে রাস্তায় এসে। মা বাবা ছাড়া এই দুনিয়ায় আর কেউ ভালো হয় না, কেউই ভরসার যোগ্য নয়। ওরা আলো ও ঝিলিক ঘুমিয়ে আছে, আর ওদের দেখে একজন বৃদ্ধা আসেন। তোমরা দুজন এই ঘন জঙ্গলে কি করছো? এখানে তো বন্য পশুও ঘোরাফেরা করে। দূরে থাকুন আমাদের থেকে, আমরা আর কাউকে বিশ্বাস করব না, চলে যান এখান থেকে। আমি তোমাদের সঙ্গে কোনো খারাপ করতে আসিনি, আমি বুঝতে পারছি তোমাদের সাথে খুব খারাপ হয়েছে, কিন্তু ভয় পেও না, আমার সাথে আমার কুঁড়ে ঘরে থাকতে পারো তোমরা। ওরা দুইজন সেই বৃদ্ধার বাড়িতে আশ্রয় পেয়ে যায়, কিন্তু সেই বৃদ্ধা ছিল ভীষণ অসুস্থ। আলো, ঝিলিক, আজ আমার সময় ঘনিয়ে এসেছে। মরার আগে আমি তোমাদের কিছু বলতে চাই। পরিলোক থেকে এক আহত পরী আমাকে একটি জাদুকরি কাঠি উপহার দিয়েছিল। জাদুকরি কাঠি? হ্যাঁ, সেই কাঠিটা এখানেই কোথাও ঝোপের মধ্যে আমার হাত থেকে পড়ে গিয়েছিল। সেই কাঠিটা পেলেই তোমাদের সব সমস্যা দূর হয়ে যাবে। আমার বিশ্বাস তোমরা দুজন সেটা খুঁজে বের করতে পারবে। বৃদ্ধা মা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ওরা দুই বোন আবারও অনাথ হয়ে যায়। বোন, আমরা ওই জাদুকরি ছুরিটা খোঁজার চেষ্টা করি, চলো না, কি জানি হয়তো আমাদের সব সমস্যা দূর হয়ে যাবে।
ওরা দুই বোন ঝোপের মধ্যে খুঁজতে থাকে। হঠাৎ একটি ঝলমলে জিনিস ওদের চোখে পড়ে। ওই তো, ওইটাই তো, এইটাই তো সেই জাদুকরি কাঠি। আলো সেই জাদুকরি কাঠিটা হাতে নেয়। সঙ্গে সঙ্গে সেই কাঠিটা অদ্ভুত আলো ছড়িয়ে একটা বিশাল সোনার প্রাসাদ তৈরি করে ফেলে। আমি পরিরাজ্যের জাদুকরি সোনার প্রাসাদ। এখন থেকে তোমরা দুজন এই প্রাসাদেই থাকতে পারো। আমি তোমাদের সব চাহিদা পূরণ করব, তোমাদের সুরক্ষা দেব। সেই জাদুর সোনার প্রাসাদকে কথা বলতে দেখে ওরা অবাক হয়ে যায়। একই সাথে খুশিতে একে অন্যকে জড়িয়ে ধরে। প্রাসাদের ভেতরে তারা ঢুকে অবাক হয়ে যায়। প্রাসাদে তাদের প্রয়োজনীয় সব জিনিসপত্র ছিল। দুই বোন অনেক খুশি ছিল। দিদি, আমাদের এখন আর কোনো চিন্তা নেই। বৃদ্ধা মা আমাদেরকে ছেড়ে গেলেও আমাদের কথা ভেবে আমাদের এই জাদুকরি জিনিসের উপহার দিয়ে গেছেন। হ্যাঁ রে বোন, এখন আর আমাদের কোনো কিছুর অভাব থাকবে না। ওরা দুই বোন সেই পরিরাজ্যের জাদুর সোনার প্রাসাদে সুখে শান্তিতে বসবাস করতে শুরু করে। বন্ধুরা, গল্পটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। বাই বাই।